ক্ষমতায় থেকে নিজের দেশের মানুষকে স্নাইপার গান দিয়ে মানে পাখির মতো হত্যা করেছে, সেই সময়কার ভিডিও তারা পাশে দেখাচ্ছে আর ওইদিকে তারা বয়ান দিচ্ছে একটার পর একটা মিথ্যা। আপনি কি দেখেছেন এই যে একটা মুসলমান আইনজীবী নৃশংসভাবে স্লটার্ড হলো, মানে তাকে ভয়াবহ কায়দায় হত্যা করা হলো, আপনারা কি কোথাও, বাংলাদেশ তো ভাই 90% মুসলিম মানুষের দেশ, কোথাও কোনো উত্তেজনা, সংখ্যালঘুদের ব্যাপারে বিরূপ মন্তব্য, তাদের ছোট করে কথা, তাদের উপর আক্রমণ কোথাও হয়েছে? হয় নাই। দ্বিতীয়, আপনারা কি ভারতীয় মিডিয়াকে এই আইনজীবী হত্যার বিষয়টিকে বড় করে তুলে আনতে দেখেছেন? দেখেন নাই। কেন দেখছি না সেই প্রশ্নগুলো আরো শুনবো। আপনারা চিন্ময়ের গ্রেফতারকে যেভাবে ভারত দেখিয়েছে, আমাদের মুসলিম আইনজীবী হত্যাকে তারা সেভাবে দেখায়নি। আমি একটা লাইন দিয়ে শেষ করি, আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে চিন্ময় কিংবা যে মুসলিম ভাইটি আমার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। আমরা ধর্ম দিয়ে তাদের কাউকে বিচার করছি না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক এবং আমার সাথে আজকে যারা সহ-আলোচক আছেন এবং যারা দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। ইতিমধ্যেই আমাদের চারজন বিজ্ঞ আলোচক তাদের বক্তব্য তুলে ধরেছেন। তাদের বক্তব্যের সাথে আমি কম বেশি একমত। যে কথাটি আমাদের কাছে মুখ্য বিবেচনার এখন বিষয়, সেটি হচ্ছে যে ভারতের যে সাম্প্রতিক আচরণ, এটি তো আমরা তাদের যে সমর্থিত সরকারের পতনের পর নানা প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর সর্বশেষ তাদের একটি কৌশলিক অবস্থান হিসাবে সেটি তারা গ্রহণ করেছে। এবং যেটি স্পষ্ট করে বলা হয়েছে সেটি হচ্ছে যে ভারত এবং তাদের মিত্র অতীত আওয়ামী লীগ সরকার, যারা বাংলাদেশে মানুষের কাছে এবং বিশ্বের কাছে তারা একটি স্পষ্ট বাণী দেওয়ার চেষ্টা করছে যে আজকের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সরকার রাষ্ট্র পরিচালনায় ইতিমধ্যে তাদের যে অর্জন, তাদের চেয়ে ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকার অনেক ক্ষেত্রেই ভালো ছিল। এবং সেই বিষয়টির মধ্যে একটা হচ্ছে দেশের সাম্প্রদায়িক স্থিতিশীলতা, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ইত্যাদি ইত্যাদি, এগুলো বলার চেষ্টা করেছে। এবং আপনি দেখেছেন যে প্রথমবারের প্রচেষ্টায় সাম্প্রদায়িক, এটা ভারতের দীর্ঘদিনের একটা ইস্যু। ভারত নিজেদেরকে সাংবিধানিকভাবে দাবি করে যে তারা একটা অসাম্প্রদায়িক দেশ, কিন্তু আপনি ভারতের দীর্ঘ ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, আপনি কংগ্রেস একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে আপনি ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমায় যদি দেখেন, কংগ্রেস একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থের প্রতিনিধিত্ব করেছে সব সময়। এবং কখনো তারা ভারতের আঞ্চলিক ঐক্যের কথা বলে, কখনো অন্য কোনো স্বার্থের কথা বলে সবসময় একটা বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। সেই ভারত সাংবিধানিকভাবে যারা স্বাধীন হওয়ার পর তারা যে কি বলবো, যে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে, সেকুলার স্টেট হিসাবে তারা নিজেদের দাবি করলেও তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কখনো কিন্তু একটি বিশেষ ধর্মীয় স্বার্থগোষ্ঠীর বাইরে তারা রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, জাতিগতভাবে কখনো চিন্তা করে না। এবং সেই ঘটনার সেই স্বার্থগোষ্ঠী যেখানে আছে তাদের সেটির স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য ভারত কাজ করে। এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট রেজিমের পতনের পর প্রথম বাংলাদেশের বিরুদ্ধে তারা যে অস্ত্রটি ব্যবহার করার চেষ্টা করেছে সেটি হচ্ছে সাম্প্রদায়িক অস্ত্র। এই জায়গাতে সিদ্দিকুর রহমান খান স্যার, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আলোচনার সূত্র ধরে যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে আমরা যে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সরকার যে ঐক্যের যে ডাক বা যে চেষ্টাটি বা প্রচেষ্টাটি শুরু হচ্ছে, সেটি আবার ক্ষমতাকে কেন্দ্র করে এই ঐক্য বিভাজিত হয়ে যাবে কিনা সে আলোচনা কিন্তু আপনি দেখেন, একটু আগে রাশেদ খান বলেছিলেন যে বাংলাদেশে আমরা জাতীয় ঐক্য যেগুলো যে সমস্ত ভিত্তিতে চাই, এটা একটা হচ্ছে এটার একটা আমাদের দেশে উদ্ভূত পরিস্থিতির আলোকে যে ভারতের যে আগ্রাসী তৎপরতা এবং তাদের যে দাদাগিরি, সেই দাদাগিরির বহিঃপ্রকাশ ঘটা